562 62 বুঝে অকুশল বিভাগ ঠিক আছে বলেছি নাকি 564 মনে হয় আমার মনে হয় 564 564 জায়গা ঠিক আছে না হ্যাঁ 564 ব্যবধান না না 568 68 ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু 68 আর 64 মধ্যে গুলে ফেলাই দিই ঠিক আছে কি আবার বলতে হইলো পড়েন রনি বড় পড়তে পারবেন বান্তা আমি পারবো না বন্দনা মঙ্গল পড়েন উপজিকা পড়েন ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু সমনস্য সহগত 568 কোন ধর্মসমূহ অব্যাকৃত যে সময়ে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয় উহার ক্রিয়া কুশলও নহে অকুশলও নহে এবং উহাতে কর্মবিপাকও নাই উহা কেবল সুমনুষ্য সহগত রূপসমূহকে আরম্ভন করিয়াই হইয়া থাকে অথবা পূর্ববৎ ধর্মসমূহকে আরম্ভন করিয়াই হইয়া থাকে অথবা যাহা যাহা আরম্ভ হয় সেই সময়ে স্পর্শ হইয়া থাকে বেদনা হইয়া থাকে সংজ্ঞা হইয়া থাকে চেতনা হইয়া থাকে চিত্ত হইয়া থাকে বিতর্ক হইয়া থাকে বিচার হইয়া থাকে প্রীতি হইয়া থাকে সুখ হইয়া থাকে চিত্তের একাগ্রতা হইয়া থাকে বীর্য ইন্দ্রিয় হইয়া থাকে সমাধি ইন্দ্রিয় হইয়া থাকে মন ইন্দ্রিয় হইয়া থাকে সমনুষ্য ইন্দ্রিয় হইয়া থাকে জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে আর সেই সময়ে প্রতীত্য সমুৎপাত নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে এই বন্দনা মানতে পরেরটা পড়বো নাকি আলোচনা করবে না বানতে হ্যাঁ আমি অ্যাপস থেকে একটু করে পড়ি এখানে ছোট ইয়ের মধ্যে আছে অ্যাপস থেকে পড়েন এখানে কোন ধর্মগুলো অব্যাকৃত এটি সমনস্যগত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু যে সময়ে রূপ আলম্বন থেকে ধর্ম আলম্বন এই 6 প্রকার আলম্বনের কোন একটি আলম্বনকে ভিত্তি করে কুশলও নয় অকুশলও নয় কর্ম বিপাকও নয় এমন সমনস্য সহগত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয় কুশল নয় অকুশল নয় কর্ম বিপাকও নয় এমন সমনস্য সহগত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু অর্থাৎ যেটা বলো এক হসিত উৎপাদ চিত্ত উৎপন্ন হয় আচ্ছা ঠিক আছে আমরা ক্রিয়া পড়তেছি না ঠিক আছে না এখন ক্রিয়ার মধ্যে কি বলতে সমনস্য সহগত ক্রিয়ার দমনের সহগত ক্রিয়া হতে পারে বৃত্তি করে বুঝাই দেবে তো এগুলো বলতে সুকুমার বাবু এগুলো পাঠ পাঠ করে আবৃত্তি করবে সমনস্য সহগত ক্রিয়াগুলো আবৃত্তি করবে তো বুঝে যাবেন আচ্ছা সেই সময় স্পর্শ হয় বেদনা হয় সংজ্ঞা হয় বাকিগুলো ঠিক আছে বলতে চেতনা হয় চিত্ত হয় উপাসক সমনস্য সহগত মনোবিজ্ঞান ধাতুর ক্রিয়া কয়টা আছে 4টা তো অহেতুক সহ 5টা আর কি অহেতুক সহ 5টা ওগুলো আবৃত্তি করেন
আমরা তো এটা বানতে ওই অহেতুক ক্রিয়া করতেছি না, হ্যাঁ? না, অহেতুক ক্রিয়া না, এটা হচ্ছে ক্রিয়া মনোধাতু। এটা মনোধাতু। এটা মনোধাতু না, মনোবিজ্ঞান ধাতু। মনোবিজ্ঞান মনোবিজ্ঞান ধাতু, ধাতু। হ্যাঁ, মনোধাতু না, হ্যাঁ, মনোবিজ্ঞান কিন্তু ধাতু। মনোবিজ্ঞান ধাতুর মধ্যে বানতে ক্রিয়া চিত্ত গুলো তো বানতে ওই কয়টা ক্রিয়া চিত্ত গুলো 8টা না, কিন্তু সমনুষ্য 4টা। এই ওই 4টা আবৃত্তি করেন, তারপরে আর এখানে এই 4টাই আসবে, যে ওটা আসবে না। ওইটা আসবে না তো বানতে। আচ্ছা, ওইটা আসবে না, অহেতুকটা আসবে না বানতে। না, আবৃত্তি করেন। বানতে হচ্ছে সমনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, সমনুষ্য স্বগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনুষ্য স্বগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এই সমনুষ্য 4টা বানতে। কিন্তু সমনুষ্য ত্রিবিধ অহেতুক ক্রিয়ার মধ্যে সমনুষ্য স্বগত হসিত উপাদ চিত্ত, এখানে হসিত উপাদ চিত্তর মধ্যে মানে এগুলো ঘটবে আর কি বানতে উল্লেখ করে দিছে। যে কি হবে যে ওই যে অ্যাপসে যে পড়ছেন, একটা হসিত উপাদ চিত্ত পড়ছেন না একটু কিছুক্ষণ আগে? হ্যাঁ, এটা আর কি এখানে লেখা আছে আর কি, এক মনোবিজ্ঞান ধাতুর মধ্যে এক হসিত উপাদ চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, সেটা তো বোঝাচ্ছি। এখন এখানে সমনুষ্যগত ক্রিয়া বলতে এখানে কি আমরা ওই যে ক্রিয়াগুলো আসবে এখানে? যদি বানতে সমনুষ্য স্বগত চিন্তা করি তাহলে অহেতুক এটাও আসবে, এটার মধ্যে সমনুষ্য আছে তো। কিন্তু শুধু ওই যদি ওই মনোবিজ্ঞান ধাতু বললে আবার কিন্তু ওটার আসার জো নাই। হ্যাঁ, শুধু সমনুষ্য স্বগত বললে তখন এটা আসবে, আর যখন মনোবিজ্ঞান ধাতু বলবে তখন আসার জো নাই, তখন শুধু হ্যাঁ অহেতুক আসবে না তখন। কিন্তু বানতে মনোবিজ্ঞান ধাতুর মধ্যে এটা যুক্ত হয়েছে আর কি, অহেতুক এটা যুক্ত হয়েছে। কিভাবে? এই যে 19 প্রকার ক্রিয়া চিত্ত মনোবিজ্ঞান ধাতুর মধ্যে যুক্ত হয়েছে আর কি। সহেতুক কামবচর ক্রিয়া চিত্ত, রূপবচর ক্রিয়া চিত্ত, রূপবচর ক্রিয়া চিত্ত। অহেতুক ক্রিয়া চিত্ত 2টা। সহেতুক কামবচর চিত্ত। হ্যাঁ, তো অহেতুক ভাবে এগুলো আলাদা করে উল্লেখ করা হয় নাই না, কিন্তু মানে এই দুটো আসবে অহেতুকের মধ্যে। শুধু এটা অহেতুক তো এগুলো। সহেতুক এটা বানতে তো অহেতুক না, সহেতুক এটা মানে সহেতুক তো সহেতুকই, অহেতুক তো অহেতুকই। এটা শোভন চিত্তের মধ্যে 8টা এগুলো। শোভন চিত্তের ক্রিয়া চিত্ত আছে 8টা। শোভন চিত্তেও এগুলো হচ্ছে সহেতুক, আর অহেতুক গুলো তো মনোবিজ্ঞান ধাতুতে আসবে না। আসবে মানতে 2টা আসবে। কোনটা কোনটা? ওই আর কি উপেক্ষা সহগত পঞ্চধারাবর্ত চিত্ত, উপেক্ষা সহগত মনোধারাবর্ত চিত্ত, এই দুটোটা আর কি। এগুলো সহেতুকে আসবে যে? হ্যাঁ, সহেতুকে না, ক্রিয়া চিত্তের মধ্যে ঢুকবে যে। ক্রিয়া চিত্ত ঢুকবে, এটা তো আমরা মানতেছি। ক্রিয়া চিত্ত ঢুকবে, হ্যাঁ ক্রিয়া চিত্ত ঢুকবে, কিন্তু বিজ্ঞান মনোবিজ্ঞান মানে কি? মনের মধ্যে যা উৎপন্ন হয় আর কি বানতে, যেগুলো উৎপন্ন হয়। মনোবিজ্ঞান ধাতু তো বানতে 76 প্রকার এমনি। তো এই 76 প্রকারের মধ্যে এটা টানতেছে কিনা দেখেন এখন কোনে। এটা তো বলতেছি টানতেছে তো। টানতেছে? 2টা টানতেছে। তাহলে গণে দেখেন তো 76 প্রকার মনোবিজ্ঞান ধাতুগুলো দেখেন। তাইলে
একটু যোগ করেন দাদা, 21 প্রকার কুশল চিত্ত, 12 প্রকার অকুশল, 21 12 33 24 প্রকার বিপাক চিত্ত, 33 37 57 19 প্রকার ক্রিয়া চিত্ত। 57 67 67 76 ঠিক আছে তো? হ্যাঁ, এই 19 প্রকার ক্রিয়া চিত্তের মধ্যে হয়তো দুইটা ঢুকছে। সেই দৃষ্টিকোণ থেকে এগুলো মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, তাইলে মনোবিজ্ঞান ধাতু ওইটা ওই দুইটা সব আবৃত্তি করেন। এই দুইটা হচ্ছে যে মানে উপেক্ষা সহগত পঞ্চধারা বর্তন চিত্ত, উপেক্ষা সহগত মনোধারা বর্তন চিত্ত। শেষ। তো এগুলো উৎপন্ন হওয়ার সময় যা যা কিছু সমুপস্থিত থাকে ওগুলো। অর্থ সংগ্রহ না পড়লে এটা বোঝা সম্ভব না। বোঝা যাচ্ছে যে না? হ্যাঁ বানতে। এরপরে আর কিছু আলোচনার আছে এখানে? আমার ক্লিয়ার হলো না তো। ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু সমনুষ্য সহগত। ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু সমনুষ্য সহগত চিত্তগুলো চিনছেন? এটা শ্রবণের আমরা যে 8টা ছিল ওখান থেকে সমনুষ্য 4টা ঠিক আছে চিনছি। 8টা থেকে 4টা সমনুষ্য সহগত। 8টা থেকে 4টা সমনুষ্য সহগত। হ্যাঁ, এই 4টা আসছে। আর আসছে হ্যাঁ। আর সমনুষ্য সহগত এবং ক্রিয়া হর্ষিত বা চিত্ত, ওই দুইটা। হর্ষিত উৎপাদ চিত্ত, এটা হর্ষিত উৎপাদ মানে সমনুষ্য সহগত এবং ক্রিয়া, এবং ওগুলোতে যেহেতু মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত বলেছে। হর্ষিত উৎপাদ চিত্তটা অর্থাৎ সমনুষ্য সহগত, কিন্তু মনোবিজ্ঞানের মধ্যে ঢুকছে যে ওই দুইটা। হর্ষিত উৎপাদ চিত্তটা মানে সমনুষ্য সহগত, কিন্তু মনোবিজ্ঞানের মধ্যে ঢুকছে যে কোনটা? পঞ্চধারা বর্তন চিত্ত, মনোধারা বর্তন চিত্ত। উপেক্ষা সহগত পঞ্চধারা বর্তন চিত্ত। উপেক্ষা সহগত হলে আর হবে না এগুলো, কারণ এখানে সমনুষ্য হতে হবে। হ্যাঁ, সমনুষ্য হতে হবে, সেই জন্য একটা ঢুকছে যে ওই হর্ষিত উৎপাদ চিত্তটা। হ্যাঁ, একটা ঢুকছে যে। সমনুষ্য সহগত হর্ষিত উৎপাদ চিত্ত, এটা কত নাম্বার? এটা কত? লাস্টেরটা বানতে আর কি, একদম লাস্টে। ওই তো ওই লাস্টেরটা আর কি। অষ্টাদশারিক চিত্তের মধ্যে লাস্টেরটা আর কি। 18টা। ওই তিনটা ক্রিয়া চিত্রের মধ্যে লাস্টেরটা। ঠিক আছে। আসল 74টা পড়বো। 569 আর পড়তে হবে না তো। এগুলো আমরা জানি। এরপরে পড়তে হবে যে স্পর্শ বেদনা সংজ্ঞা করতে হবে। এখন ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উপেক্ষা সহগত, যে দুটো উপেক্ষা আছে এগুলো এখন ওই সমনুষ্য পড়ছি না এখন। এখন আগে সমনুষ্য সহগত ক্রিয়া চিত্ত করছি, এখন ক্রিয়া মনোবিজ্ঞান উপেক্ষা সহগত। ওই উপেক্ষা সহগত কোন দুইটা? ওই দুইটা আর কি বানতে। হ্যাঁ, তাহলে 574 পড়বে যে বানতে। হ্যাঁ, এমনি লেখা আছে। ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু কাকে বলে সবার মনে আছে? বলেন কুটু বাবু, ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু মানে কি? না বলছি যে বুঝে মানে এটা মাথায় ধরতেছে না, এটা বলতে যাচ্ছিলাম। এমনি যদি একটু স্বাভাবিক এটা বলে আস্তে আস্তে বানতে ভাবে যদি একটু ইয়ে করতে আসবে না।
দেখেন, পরে দেখেন আসে কিনা। চলো। কোন ধর্মসমূহ অব্যাকৃত? যে সময়ে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়, উহার ক্রিয়া কুশলও নহে অকুশলও নহে, এবং উহাতে কর্মবিপাকও নাই। উহা কেবল উপেক্ষা সহগত রূপসমূহকে আরম্ভন করিয়াই হইয়া থাকে, অথবা পূর্ববৎ ধর্মসমূহকে আরম্ভন করিয়াই হইয়া থাকে, অথবা যাহা যাহা আরম্ভ হয় সেই সময়ে স্পর্শ হইয়া থাকে, বেদনা হইয়া থাকে, সংজ্ঞা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, বিতর্ক হইয়া থাকে, বিচার হইয়া থাকে, উপেক্ষা হইয়া থাকে, চিত্তের একাগ্রতা হইয়া থাকে, বীর্য ইন্দ্রিয় হইয়া থাকে, সমাধি ইন্দ্রিয় হইয়া থাকে, মন ইন্দ্রিয় হইয়া থাকে, উপেক্ষা ইন্দ্রিয় হইয়া থাকে, জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে, আর সেই সময়ে প্রতীত সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যাকৃত। সেই সময় নাকি চারি প্রকার স্কন্ধ হইয়া থাকে, 2 প্রকার আয়তন হইয়া থাকে, 2 প্রকার ধাতু হইয়া থাকে, 3 প্রকার আহার হইয়া থাকে, 5 প্রকার ইন্দ্রিয় হইয়া থাকে, 1 প্রকার স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ 1 প্রকার মনোবিজ্ঞান ধাতু হইয়া থাকে, 1 প্রকার ধর্মায়তন হইয়া থাকে, 1 প্রকার ধর্মধাতু হইয়া থাকে, আর সেই সময়ে প্রতীত সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যাকৃত। এমনি চলে আসছে কথাগুলো। তারপরও সুকুমার বাবু তো বুঝছেন খুব ভালো করে, যদিত বাবু খুব ভালো করে বুঝছেন এবং আগে থেকেও জানেন আপনারা। কুটুবাবু আশা করি এখন পড়ার পরে বুঝে গেছেন না? না, আমি ঠিক ইয়ে করতে পারতেছি না যে এটা কখনের, এটা কি পঞ্চম ধ্যান বা অরহতের কাদের ইয়েতে এটা? এই যে ক্রিয়া কুশল না অকুশল এবং কর্ম বিভাগ নয়, এটা কোন সময়ের কথা? এটা একটু যদি বলতেন। উপাসক সুকুমার বাবু প্রথমে আলোচনা করেন, তারপরে জয়দত্ত বাবু। এটা হচ্ছে যে অরহতের চিত্ত আর কি। অরহতের চিত্ত। অরহতের মাধ্যমে উৎপন্ন হবে, অর্থাৎ এগুলা ওই কুশলের পক্ষে ফল দেয় না, মানে অকুশলেরও ইয়া হয় না, অরহতের মাধ্যমে উৎপন্ন হয়। তো এই অরহতের মাধ্যমে উৎপন্ন হলে কিন্তু উৎপন্ন হবে সবকিছুই হবে, স্পর্শ হইয়া থাকবে, বেদনা হইয়া থাকবে, মানে এখন একটু আসতেছে, বুঝছি। ওই যে ওই এখানে যেতে পারতেছি না। হ্যাঁ, আরে বলো। হ্যাঁ, জয়দত্ত বাবু বলেন। তো ঠিক আছে, তো সবকিছু ঠিক আছে। অরহতগণ বা সম্বন্ধগণের এগুলো হয়ে থাকে কি জানি যা কিছু হবে, কোনো কিছু এটা কুশল হবে না, কুশল কর্ম বিভাগ হবে না, এগুলো ক্রিয়া চিত্ত হয়ে থাকবে আর কি। এগুলো ওর ক্রিয়া কুশল নয় অকুশল নয়। এগুলোর মধ্যে এগুলো না হলে বিভাগ হবে না। করতেছেন উনি, কুশল করতেছেন, কুশল না হওয়ার কি কারণ আছে? কারণ কুশল না হওয়ার কারণ হচ্ছে বলতে ওনার যে হেতুটা ওই কারণ হওয়ার হেতু জন্য নষ্ট হয়ে গেছে। এটা কোনো বিপাক প্রদান করবে না, ফল প্রদান করবে না আর কি। হ্যাঁ, ওনার যে হেতু কুশল হলে যে কুশল পূর্ণ হয়, সেই হেতুটা নষ্ট হয়ে গেছে। লোভ দেশ মহামধ্যে মানে যুক্ত থাকবে না, লোভ। বলেন উপাসিকা কি বলতে চাইছিলেন, বলেন। আমাদের তো উপাদান হয়, ওনাদের উপাদানটা হয় না, সেজন্য আরেকটা বিপাক দেয় না। উপাদান করতে যাবে না তো, এটা হবেই না। উপাদান করতে যাবে, উপাদান তো কথা হয়ে যেত। পঞ্চ উপাদান স্কন্ধ হয় না আর কি, ওনাদের পঞ্চস্কন্ধ থাকে কিন্তু উপাদান স্কন্ধ গুলো চলে যায়। অর্থাৎ ওনারা ওই কাজের
উদ্যোপান্ত সম্পর্কে জেনে ওটার প্রতি অনাসক্ত থাকেন, সেজন্য কুশলের মধ্যেও আকৃষ্ট হন না, অকুশলের মধ্যেও আকৃষ্ট হন না, বিরক্ত হন না। উপেক্ষিত করে ফেলছে আর কি সবগুলো বানতে, এইটা উপেক্ষিত করে ফেলছে। অনাকৃষ্ট থাকেন, হ্যাঁ। অনাসক্ত থাকেন। থাকেন। অনাসক্ত। হ্যাঁ, অর্থাৎ হোক না, এটা মনে করেন ছোট বাচ্চাদের কাছে 1 টাকা পাইলে তারা ও এটা দিয়ে চকলেট কিনবো এরকম ভাবে, তা বড়রা গিয়ে 2000 টাকা, এটা দিয়ে আমি ওটা করতে পারবো। তারপরে এর থেকে আরো একটু ধনী হইলে ওরা আর একটু বেশি টাকার ব্যাপার তাদের কাছে প্রয়োজনে আসে। কিন্তু এক পর্যায়ে গিয়ে এটার যখন দেখে যে এটার কোনো মূল্য নাই, সেখানে পুরো পৃথিবী প্রমাণ টাকা দিলেও এটার যেহেতু এটাতে আমি কিছুই পাবো না, কোনো কিছুই হবে না, এরকম যদি হয় বিষয়টা, তো তোমার কাছে এটা কোনো কি প্রয়োজন আছে? প্রয়োজনে লাগবে? কোনো প্রয়োজনে লাগবে না, বা প্রয়োজনে লাগবে না বলে উনি এটা গ্রহণ করেন না, মানসিকভাবে উনি এটা গ্রহণ করতে পারেন না। এমনি হ্যাঁ, কাজ করার আছে, এটা এই প্রয়োজনে, অন্যান্য সবাইদের এটা প্রয়োজনের, কিন্তু ওনার বেলায় এটা প্রয়োজন না। অন্য সকলের প্রয়োজনার্থে তিনি এই কুশল কর্মগুলো করেন, কর্ম করলেও শুধু কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটার কোনো ফলে পরিণত হয় না। সেখানে মানে আমাদের যারা যারা মানে আছেন ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওনাদেরকে বোঝানোর জন্য এগুলা উদ্ভাবন করে থাকেন, অরোধগণ করে থাকেন, যে এভাবে এভাবে করলে এভাবে পূর্ণ সঞ্চয় হবে, এভাবে করলে কুশলকর্ম, এভাবে করলে অকুশলকর্ম হবে, এবার উনি বুঝিয়ে দেন যাতে, কিন্তু উনার মধ্যে ওগুলা থাকবে না কিছু, কারণ উনি তো শূন্য, লোভ দেশ মোহ মুক্ত পুরুষ। ক্রিয়াচিত্ত খুব সুন্দর না? হ্যাঁ, তো এই জন্য অরহতরাও এই কুশল চিত্তগুলো সম্পাদন করেন, করলেও তাদের কুশল হয় না, কারণ কুশল দোষী তারা নন, কুশলী ও বৈদর্শী বিদায় তাদের। তবে এখানে আমার একটা জিনিস মাঝে মাঝে আমি মানে খুব ভালো আনন্দ লাগে বলতে, আমি বুদ্ধের বিষয়গুলো চিন্তা করে, এবার উনি একজন মুক্ত পুরুষ, হ্যাঁ ওইরকম চিন্তা করলে আমার মধ্যে একটা আনন্দ লাগে, জানি না কেন, এটা কিভাবে সম্ভব হলো? বিষয় তো হ্যাঁ, বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সাংঘানুস্মৃতি ভাবনা, মনে প্রীতি ফুল্ল আনন্দ চিত্ত করার জন্য এটা প্রাথমিকভাবে বলা হচ্ছে না, এটা প্রথম জ্ঞানীদের জন্য একদম প্রথম। আমাদের পুরনো কালে বিহারের মধ্যে এগুলো দিত দাদু ঠাকুমাদেরকে, বুদ্ধানুস্মৃতি ভাবনা, বুদ্ধের গুণগুলো একটা একটা স্মরণ করে করে মালা গোনা এগুলো। তবে তারা তো ইতিবিশ্ব কাকে বলে তখন জানতো না, এখন না এগুলো আস্তে 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 ইয়ে হচ্ছে, যে তখন কিন্তু এগুলো জানা জানি ছিল না, শুধু ইতিবিশ্বই বলতো। ইতিবিশ্ব মানে কি এটা এত কিছু জানাজানি নাই, জানা বোঝা নাই, শুধু এগুলো বলে বলেও তারা অনেক ইয়ে করেছিলেন, খুব শ্রদ্ধা প্রযুক্ত ভাবে ছিলেন। আচ্ছা, যাই হোক, আমরা ক্রিয়াচিত্ত চিনলাম, সমনুষ্যগত এবং উপেক্ষাসগত ক্রিয়াচিত্ত দুটোটাই চিনলাম। তারপরে সহেতু কামোচর ক্রিয়া, এখন না দিয়েছে সহিত কামবাচক ক্রিয়া, উপাসক সুকুমার বাবু? হ্যাঁ বানতে। তাহলে কি হলো? আগের গুলো আমরা পড়ে আসছি, যেগুলো আগেগুলো অহেতুকগুলো পরে আসছি, যে অহেতুকের সাথে মানে ওই এটা তো যেহেতু সহেতুক লিখেছে স্পেশালি, তাইলে আগের গুলো অহেতুক হবে। অহেতুক হবে তো, অহেতুক ছিল তো আগের গুলো বানতে, আগেরগুলো সব অহেতুক ছিল, এখন হচ্ছে সহেতুক। অহেতুক ছিল বানতে, এটা না সহেতুক হচ্ছে, এখানে হেতু যুক্ত আছে, এখানে ওই সমনুষ্যগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এটা এখন আসবে, যে হ্যাঁ এখন আসবে, যে আগের না এখানে বলতে অহেতুক, আগে অহেতুক আমি বলছি তো বানতে, আগে অহেতুক অহেতুক লেখা ছিল না, তো সেজন্য সমনুষ্য সহগত যেটা আর কি, ওই সমনুষ্য সহগত হসিতুপাত চিত্ত, অহেতুকের কথাটা বলছি যে আর কি আগে। তারপরে এটা ক্রিয়া চিত্ত মনোবিজ্ঞান উপেক্ষা সহগত, দুইটা, আগের একটা কথা বলছে, এখন দুইটার কথা বলছে, এখন আসছে যে সহেতুকের।
হ্যাঁ, এখন হচ্ছে সহিতুক, আগের গুলো অহিতুক ছিল সব। এতক্ষণ যা আমরা পড়ে আসছি হ্যাঁ। এগুলো অহিতুক ছিল, এগুলো এখন অহেতুক ছিল এগুলো বলতে হচ্ছে যে সহিতুক। হ্যাঁ অসৎকারী। হুম। কারণ সিরিয়াল ভাবে যাচ্ছে যেহেতু এগুলা বানতে। হ্যাঁ, তারপরে আসবে যে ওই রূপবচর ক্রিয়াচিত্ত। ৭৬টা একটু পড়েন তাইলে এবার। না পড়ে তো লাভ নাই, আর আলোচনা তো হয়ে গেছে এগুলো আমাদের। বানতে মনে হয় তাহলে অ্যাপস থেকে একটু করে পড়ি। অ্যাপস থেকে একটু পড়েন 576। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে সময়ে রূপালম্বন থেকে ধর্ম আলম্বন এই 6 প্রকার আলম্বনের যে কোনো একটি আলম্বনকে ভিত্তি করে কুশল নয়, অকুশল নয়, কর্ম বিপাকও নয়, এমন সৌমনস্যগত জ্ঞান সংযুক্ত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সৌমনস্যগত জ্ঞান সংযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সামঞ্জস্য। এখানে ওইটা সংস্কারিক আর কি। তারপর হচ্ছে একইভাবে এখানে বলা হচ্ছে সৌমনস্যগত জ্ঞান বিযুক্ত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। তারপর একইভাবে সৌমনস্যগত জ্ঞান বিযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। একইভাবে বলা হচ্ছে উপেক্ষা সহগত জ্ঞান বিযুক্ত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। উপেক্ষা সহগত জ্ঞান বিযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সেই সময় স্পর্শ হয়। এভাবে বাকি সবগুলো ধর্মগুলো হচ্ছে অব্যাকৃত। তাহলে সহায়তা মনে হয় ক্লিয়ার হিসেবের জন্য এখন। হ্যাঁ, ওই চিত্রগুলো আর কি প্রথমে আমরা গুলা কি জানতে ইয়া করে ফেলছিলাম এগুলো। আটটা গুলা তারপরে এখন তাহলে রূপাবচরটা পড়বে আর কি। এখন রূপবচরের ক্রিয়া। রূপাবচর ক্রিয়া কোন ধর্মসমূহ অব্যাকৃত? যেই সময়ে রূপবচর ধ্যান ভাবনা করা হয় তখন যোগী উহার ক্রিয়া কুশল নহে এবং উহাতে কর্ম বিপাকও থাকে না। এইভাবে কেবল দৃষ্টি ধর্ম এই সংসারে সুখ অবস্থানে কামসমূহ হইতে দূরে থাকিয়া পূর্ববৎ প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করিতে থাকেন। সেই সময়ে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ অভিক্ষেপ হইয়া থাকে। পূর্ববৎ এই ধর্মসমূহ অব্যাকৃত। এগুলো আমরা আগে অনেকবার পড়ছি তো মানতে এগুলা। তাহলে আর দরকার নাই, এটা ক্রিয়াচিত্ত আমরা রূপবচর ক্রিয়াচিত্ত পড়ছি না। রূপাবচর ও রূপাবচর এগুলো প্রায় সেম তো, এটাও রূপের এটাও রূপের। তাহলে এগুলো দরকার নাই, তা আর কি যাব? রূপকাণ্ড 583। রূপোধ্যায় রূপকাণ্ড উদ্দেশ্য। তবে বলতে আমি ওই যে ধাতুকতার মধ্যে প্রথমে ওই এটা একটু করে পড়ছিলাম, একটা পেজ না দুইটা পেজ। ওখানে বলতেছেন যে আমরা যদি ভালো করে ধর্মসংগ্রহী না বুঝি, মাসিক গুলো ভালো করে না জানি, তাহলে ওইখানে গিয়ে আমরা ঠাই পাবো না। এটা প্রত্যেকটা জায়গায় মাতিকাগুলো মুখস্থ করতে বলতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা যে অভিধর্ম, অর্থ সংগ্রহ, চিত্ত চৈতসিক সবগুলো মুখস্থ ঠোঁটস্থ করায় গন্ডায় না করলে এটা ধরতেও মানা করছে বইটা। এটা তো আমরা ধরছি পড়ছি তো কি হইছে? হ্যাঁ ঠিক, সেটা ঠিক, কিন্তু আমরা ওই যাও যতটুকু পাইছি তাও তো অনেক। তো এখন এটা মুখস্থ করতে বললে কেউ এখন আর পড়বেও না। না পড়বে না মানতে। আমি বললাম না আপনার ওই যে শ্রীলঙ্কার ইয়েগুলা, উনি তো সবগুলা মুখস্থ করান, পরীক্ষা নেন, এইভাবে করতে করতে উনার ছাত্রদের সংখ্যা 2 জন 3 জন নেমে আসছে। এই তো সর্বনাশ হয়ে গেছে, এই জন্যই তো। কিন্তু যারা উঠছে এটা কিন্তু ব্রিলিয়ান্ট অনেক। হ্যাঁ, উঠলে তো ছক্কা মেরে দিচ্ছে। তবে আমাদের এগুলো যদি সুকুমার বাবু যদি লিখে না রাখতেন, ওনার যদি মনে না থাকতো
কিছু বিষয় মনে থাকতেছে, কিছু বিষয় উনি লিখে রাখতেছেন। তো ওই সুকুমার বাবুর সহযোগিতায় কিন্তু এটা এভাবে চলতেছে যে কিন্তু। হ্যাঁ, না আমরা একটু আসতে পারতাম না, ঠিক আছে এটাই। আবার বাংলাদেশ ক্লাসে এগুলো এনি লিখে রাখতেছে, বিদায় এগুলো চলতেছে। এই দুইজনে দুইভাবে ইয়া করতেছে। আমিও যদি একলা পড়াইতে যাই, এগুলো যে আমার কাছে লেখা নাই, আমি পারবো না একলা যদি পড়াইতে যাই আর কি। না সেটা অবশ্যই ঠিক মানতে হবে, সবার তো একটা ইয়ে লাগবে। পাঁচশো 83। কোন ধর্মসমূহ অব্যাকৃত? কুশল ও অকুশল ধর্মসমূহের বিভাগ বা ফলদান কামাবচর, রূপবচর ও অরূপবচর ভূমির অন্তর্গত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ এবং বিজ্ঞান স্কন্ধই বটে। আর যে ধর্মসমূহের ক্রিয়া কুশলও নহে, অকুশলও নহে এবং কর্ম বিভাগজনকও নহে, তাদৃশ সর্বপ্রকার রূপ অসংস্কার উপাদান স্বরূপ এই ধর্মসমূহ অব্যাকৃত। অ্যাপসে কি আছে দেখেন তো উপাসক। অ্যাপসে বলতেছে মানতে কুশল ও অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও লোকোত্তর বিপাক চিত্তগুলো বলা হচ্ছে, সেই বিপাক চিত্তগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আছে বেদনা স্কন্ধ, যেটা এখানে লেখা আছে, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। যে সমস্ত ধর্মগুলো ক্রিয়া অর্থাৎ কুশল নয়, অকুশল নয়, কর্ম বিভাগ নয়, 28 প্রকার সমস্ত রূপ ও অশিষ্ট ধাতু বা নির্বাণ, যেটা অসংস্কৃত ধাতু, এই ধর্মগুলো হচ্ছে অব্যাকৃত। এ কথা কি জন্য আসছে যে এখানে? এইটা বানতে রূপকাণ্ডের মধ্যে আরেক ভাঙবে আর কি, এক একটি করিয়া সব বিষয়কে ভাঙবে আর কি, রূপকাণ্ডকে। আচ্ছা, রূপকাণ্ড বললে শুধু যে রূপের কথা চলবে এমন না। না, রূপবচর, মান রূপবচর সবগুলাই, আবার কামবচর থেকে রূপবচর, অরূপবচর সবগুলাই। এখানে বলা হচ্ছে 28 প্রকার সমস্ত এমনি রূপ। এটা নাম যে, এটা নাম যে, নামের সঙ্গে ওই কথার মিল নেই। রূপকাণ্ডটা এমনি নাম যে, এটা আমি তো মনে করছি শুধু রূপের ব্যাপার থাকবে বোধহয় এখানে। না না, এটা শুধু জাস্ট একটা ওই পরিচয়ের নাম ভাঙছে আর কি। ওখানে বলা হচ্ছে মাত্র এটা বিবেচনার জন্য উপস্থাপিতকরণ, আর এখানে বলা হচ্ছে উদ্দেশ্য পরিচিতি। এরপরে আসছে মাত্র মাতৃকা বা বিষয়সূচি একক, এটা অ্যাপসে লিখছে আর কি। হ্যাঁ, মাতৃকা একক, একক বা একটি করিয়া বিষয় বস্তু সঙ্গে তালিকা। আমরা এগুলো যেগুলো পড়ছিলাম, আমরা এক থেকে কয়টা পর্যন্ত পড়ছিলাম সুকুমার? তিনটা নাকি? না, এগুলো একটু পড়লে ভালো হবে। না, পড়তে হবে, এগুলো পড়তে হবে। এগুলো একটু অনেক কিছু আসবে তো এখানে। ভিতরের বিষয় বস্তু সমূহের তালিকা, মাতৃকা খ। চারি মহাভূত রূপ থেকে মান্যতাতে যে সবগুলোকে ভাঙছে আর কি এখানে। আমরা খ মাতৃকার মধ্যে কি ছিল উপাসক সুকুমার বাবু, আপনি মাতৃকাটা ধরে রাখেন। মাতৃকা উল্টান আপনি। মাতৃকা কত পৃষ্ঠায়? প্রথম দিকে। হ্যাঁ, খ মাতৃকাটা এগুলো লাগবে। এগুলো যেহেতু আমরা এগুলো মুখস্থ করি নাই, সেহেতু এখন ওই খ মাতৃকার ব্যাপার চলে আসছে এখানে। ক মাতৃকা কোথায়? তাইলে ক মাতৃকা ওটা ছিল যে, না এতক্ষণ আমরা যেগুলো পড়ে আসছি এগুলো ক মাতৃকা। এগুলো ক মাতৃকা বলতে ঠিক আছে, একক তো একটা করে মাতৃকা। মাতৃকা বা বিষয়সূচি মাত্র এখানে। হ্যাঁ, আমরা মাতৃকা শব্দের অর্থ একটু জানতে। মাতৃকা মানে কি? এফসিডিসে মাতৃকা বা বিষয়সূচি, একক মানে একটা মাতৃকা বা ভিতরের বিষয় বস্তুসমূহের তালিকা।
তালিকা, ওখানে লিখছে ওইটা একটি করিয়া বিষয়বস্তু সময়ের তালিকা। পাইছেন? হ্যাঁ পাইছি বানতে। অর্থাৎ ক ক্ষয়ের মধ্যে কি একক, আছে? রূপ, দিক, চতুষ্ক, পঞ্চক এগুলা আমরা প্রথমে পাইছি যে বানতে আর কি তিকমাতিকা, দুকমাতিকা এগুলা। না, প্রথমে এক মাতিকা ছিল তো। এখন মাতিকা খ। মাতিকা খ এর মধ্যে কি আছে? মাতিকা খ একক, এটা পড়েন। প্রথম এক মাতিকা না, প্রথম হচ্ছে যে তিকমাতিকা, এটাই মানে তো যে এক মাতিকা আর কি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে দুক, তারপরে দুক, অর্থাৎ দুই। দ্বিমাতিকার মধ্যে হেতু গুচ্ছ, চূড়ান্ত দুক, আশ্রব বা আসক্তি গুচ্ছ এগুলো আর কি। এখানে নাম্বার দিয়ে আছে জানতে। এখন রূপকাণ্ড 11 নাম্বার, আমরা বাকিতে ক্রিয়া করছি 10 নাম্বার। 11 নাম্বার ঠিক আছে তো? এখানে কিছু বুঝার আছে ওখানে, মুখস্থ করার কিছু আছে দেখছেন? মুখস্থ করার বানতে এগুলো আসলে ওই খুব টাফ হয়ে যাবে এগুলো মুখস্থ করতে। বলেন তো। মানে আপনি এখান থেকে পড়ে যায়। যেমন এখানে বোঝা যাচ্ছে অর্থাৎ 11 নাম্বারের রূপকাণ্ড, এখানে আছে 11 নাম্বারের রূপকাণ্ড প্রথম পরিচ্ছেদ। তারপরে উদ্দেশ্য বিবেচনার জন্য উপস্থিতিকরণ, উদ্দেশ্য বিবেচনার জন্য উপস্থিতিকরণ, ঠিক আছে। কম মধ্যে আছে যে, তারপরে আছে যে একক, কম মধ্যে যে এক দিয়ে একক আছে, 2 দিয়ে দুক, 3 দিয়ে তিন, 4 দিয়ে চতুর্ক, পঞ্চক এভাবে আছে বানতে। আচ্ছা ঠিক আছে, পড়ি এখন কি অবস্থা হয় দেখি। উপাসিকা পড়েন 84। 584। উহাতে সর্বপ্রকার রূপ কি প্রকার? 4 প্রকার মহাভূত, অর্থাৎ মাটি, জল, অগ্নি ও বায়ু। এই 4 প্রকার মহাভূত। 4 প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া যেই রূপ বা বস্তু আকার গঠিত হয়, ইহাকেই বলা হয় সর্বপ্রকার রূপ। সর্বপ্রকার রূপে হেতু নাই, অহেতু বা কারণ বিমুক্ত, হেতু বিপ্রযুক্ত বা বিচ্ছিন্ন, সম্প্রতিবদ্ধ বা কারণযুক্ত সংস্কৃত রূপ, লৌকিক, আশ্রবযুক্ত, সংযোজন সমূহের উপযোগী বা অনুকূল, সংযোগের উপযোগী বা অনুকূল, সংযোগের অনুকূল, প্রবাহের উপযোগী, উপযোগী, সংলগ্নতার অনুকূল, তৃষ্ণা উৎপাদনকারী, পরামৃষ্ট বা আটকাইয়া রহিয়াছে এরূপ, উপাদানীয় বা আসক্তি উৎপাদক, ধ্বংসকারী হবে। ধ্বংসকারী, অমনোনীত, জ্ঞানের বা উপলব্ধির বিষয় নহে এইরূপ, অচৈতসিক বা বুদ্ধিবৃত্তি বিষয়ক নহে এইরূপ, চিত্ত বিচ্ছিন্ন, নৈব বিপাক, নবিপাক, ধর্মীয় ধর্ম, অর্থাৎ বিপাক বা ফলদানও নাই, আর বিপাক প্রদানের স্বভাব সুলভ প্রকৃতিও নহে এইরূপ, পবিত্রতা নষ্টকারী, সবিতর্ক সবিচার নহে, অর্থাৎ যুক্তিতর্ক সঙ্গত নহে, মীমাংসা বা যথার্থ নির্ণয় হইয়াছে এইরূপ নহে, অবিতর্ক বিচার মাত্র নহে, অবিতর্ক অবিচার প্রীতি সহগত নহে, সুখ সহগত নহে, উপেক্ষা সহগত নহে, দর্শন পরিত্যাগ করাও অনুচিত, আর ভাবনা পরিত্যাগ করাও অনুচিত, দর্শন করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে, আর ভাবনা করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে, সঞ্চয়শালীও নহে, অপচয়গামী বা পুনর্জন্ম বাতিলকারীও নহে, শৈক্যগণের, অর্থাৎ যাহারা অরহৎ হন নাই, আর যাহারা অরহৎ তাহাদের আশ্রয় স্বরূপ কামাবচর প্রতিপন্ন বা কামভূমির অন্তর্গত নহে, রূপবচর প্রতিপন্ন বা রূপভূমির অন্তর্গত নহে, অরূপবচর প্রতিপন্ন বা অরূপভূমির অন্তর্গত নহে, আর অপ্রতিপন্ন বা অনন্তর্গত নহে, অনির্দিষ্ট বা অনিয়মিত, মুক্তির পথে নিয়ে যায় না, উৎপন্ন 6 প্রকার বিজ্ঞান দ্বারা অনিত্য, জরা বা বার্ধক্য বিভূত বলিয়া বিজ্ঞাপিত করিয়া থাকে,
এই রূপে এক প্রকারে রূপ সংগ্রহ হইয়া থাকে। ও এত কঠিন কিছু তো নাই, সোজা আছে না? না বানতে কঠিন না এরকম, অ্যাপস এর মধ্যে পারিয়ে দিছি একটু একটু ও করে। অ্যাপসটা পড়েন। অ্যাপস এর মধ্যে এক্ষেত্রে সমস্ত রূপ বলতে কি বুঝায়? চার মহাভূত রূপ ও চার মহাভূত হতে উৎপন্ন রূপ, এগুলোকে এই সমস্ত রূপ বলা হয়। বানতে এগুলো কি আমরা আলোচনা করবো, চলে যাবো নাকি পরে যাবো আগে? একবার পড়েননি, তারপরে আলোচনাগুলো তো এমনি আপনারা জানেন, তবে এমনি জানি, নতুনদের হ্যাঁ, জন্য সবার জন্য। হ্যাঁ একটু হ্যাঁ, ইয়ে করা দরকার। যেহেতু একবার- রূপটা একবার সব অ্যাপসে অনেকে পড়ে- পরে আসছে তো পড়ে ফেলেন। হয়তো ওনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, সে কারণে বলছি। একবার পড়েননি, তারপরে হ্যাঁ। একটু আলোচনা করেন। সমস্ত রূপই না হেতু। আচ্ছা হ্যাঁ, একেবারে করে করে আলোচনা করে করে চলে যান। সেটা মনে ভালো হবে, নাইলে ওখানে গিয়ে আবার আসতে আবার ইয়ে হবে আর কি। তাহলে এখানে আমরা চার মহাভূত রূপ ও চার মহাভূত হতে উৎপন্ন রূপ, এগুলো তো সবাই জানে নাকি? মূল রূপ চার প্রকার, মহাভূত রূপ। আর উৎপন্ন রূপটা রনি অভিনিবেশ, হ্যাঁ। না জানলে জিজ্ঞেস করেন, সঙ্গে সঙ্গে না বুঝলে জিজ্ঞেস করেন। উৎপন্ন ওনারা এগুলো রূপটা বুঝতেছে কিন্তু, বুঝছেন? আপনি না বুঝলে হ্যাঁ। এরা বুঝে দিতে পারবে বারবার, এমনি জুত করে থাকিয়েন না। না বুঝলে চার বলে মহাভূত দিবেন। হতে উৎপন্ন রূপ, এগুলো হ্যাঁ উৎপন্ন রূপই ইয়ে করে। মানে এখানে বলা হচ্ছে যে ওই যে মাটি, বায়ু, তাপ, তারপরে আপ মানে জল, এই চারটা দ্বারা সৃষ্ট রূপগুলোকেই রূপ বলা হয়। হ্যাঁ, সৃষ্টিগুলো কি কি? আমি বুঝতেছি। তারপরে সমস্ত রূপগুলোই তো এগুলো দিয়ে তৈরি। হ্যাঁ, ওগুলো কি কি? আচ্ছা, সমস্ত রূপই না হেতু। সমস্ত রূপগুলো হচ্ছে 28 প্রকার রূপগুলো। এগুলো সবগুলো না হেতু। না হেতু মানে কি? না হেতু মানে কি? হেতু নাই। অকারণে উৎপন্ন। কেন কারণে? রূপ তো রূপই, রূপের কোনো হেতু নাই। না হেতু মানে কি সুকুমার বাবু? হেতু নাই, এগুলো হেতু নাই, এগুলো হেতু না বানতে। হেতু অকারণে হয়ে গেছে। অকারণ তো হবে না বানতে, চারি মহাভূত থেকে উৎপন্ন হবে এগুলো। তো আবার হেতু নাই, এখানে না হেতু হেতু। বলতেছে। যখন সংযুক্ত হবে আর কি, হ্যাঁ তখন হেতু মানে হেতু যুক্ত হবে। হ্যাঁ বানতে। আচ্ছা, সুমন বলো। আচ্ছা, না হেতু এটা অহেতুক না, কারণ এখানে অহেতুক আমার লিখছে পরে, এটা তো একটা মনে হয়। না হেতু হচ্ছে যে ওই লোভ দেশ মোহ অলপদেশ অমোহ, এগুলো কোনোটার মধ্যে পড়ে না। পরে না, হ্যাঁ সেটা এই কারণ হচ্ছে বিযুক্ত হচ্ছে আর কি। যে না হেতু। এই 28 প্রকার রূপের সঙ্গে এগুলোর কোনো কিছু ব্যাপার নাই। আচ্ছা, লোভ দেশ মোহ। এগুলো আর সম্পর্কভুক্ত নয় আর কি। হ্যাঁ, এগুলোর সঙ্গে সম্পর্কভুক্ত নয়। এগুলো সম্পর্কভুক্ত আমরা করি যে আমাদের মনোজগতের মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে, এগুলোর ব্যাপার মনোজগতের সঙ্গেই যুক্ত। রূপজগতের সঙ্গে এগুলোর কোনো কানেক্টেড নাই। তাহলে না হেতুক লিখছে, অহেতুক কত লিখছে? না হেতুক লিখে নাই, না হেতু অহেতুক লিখছে। একই কথা। না হেতু। না হেতু নাই, হেতুক এবং অহেতুক আর কি। অহেতুক না, একই হেতু কথা। নাই মানে অহেতুক একই কথা তো, কারণ বিযুক্ত। বলতে হেতু বিযুক্ত, সপ্রত্যয়। হ্যাঁ, সপ্রত্যয় মানে কি? এগুলা প্রত্যয় প্রত্যয়ের সহিত উৎপন্ন হয় আর কি। আর একটু ক্লিয়ার করেন সুকুমার বাবু। প্রত্যয় দ্বারা। এটা নিজস্ব নিজস্ব ইয়ে কি? আচ্ছা, বলেন বলতে পারতেছি না। সুকুমার বাবু বলেন, সপ্রত্যয় মানে কি? প্রত্যয় সংযুক্ত বানতে যা যা মানে এটা
প্রত্যয় বা প্রত্যয় যুক্ত হইয়া কি বানতে সপ্রত্যয় ওই চার ওই প্রত্যয়ে যে প্রত্যয়গুলো মানে হ্যাঁ যুক্ত ওই হবে তো আর কি। কুটুবাবু বুঝে গেছে, ঠিক আছে। মানে হ্যাঁ। এটা সপ্রত্যয়, মানে এখানে পটবী ধাতু, অপধাতু, বায়ু ধাতু এই চারি প্রত্যয়ে এটা তৈরি। তৈরি। এটা সপ্রত্যয়, মানে একক না, মৌলিক না, এটা যৌগিক সপ্রত্যয়। সকলের সাহায্য নিয়ে এগুলো তৈরি হয়। 28 প্রকার রূপগুলো এই চারি ধাতুর সাহায্যেই উৎপন্ন হয়েছে। এটা উৎপন্ন হয়, একা হতে পারে না। এই জন্য হচ্ছে সপ্রত্যয়, মানে ও সাহায্য ছাড়া উৎপন্ন হবে না। প্রত্যয় হচ্ছে সাহায্যকারী, প্রত্যয় হচ্ছে প্রধান কারণ। আরো কি কি বলা হয় প্রত্যয়কে? প্রত্যয়কে মূল শিকড় বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তারপরে তারপর হচ্ছে সৃষ্ট। এই সৃষ্ট মানে কি? সৃষ্টি হয়, সংকত। সৃষ্ট সৃষ্ট মানে কি? সংকতা মানে একটার সাথে সংস্কার। থেকে সৃষ্টি হয়েছে। একটার সাথে মানে জোড়া লাগানো আর কি। হ্যাঁ, এগুলো সংযুক্তিতা আর কি। এগুলো কেউ সৃষ্টি সংযুক্ত। করে না, এগুলো অটোমেটিক ভাবে না। সৃষ্ট হয়। হ্যাঁ সৃষ্ট। বুঝছেন? এই হ্যাঁ জন্য ঠিক আছে। হচ্ছে সৃষ্ট। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানে ওই হ্যাঁ অটোমেটিক বোঝার সৃষ্ট। জন্য কোন সৃষ্টিকর্তাকে মান্যতার ব্যাপার যেটা আছে, এই বিষয়টা বুঝলে ওই মান্যতার ব্যাপার আর কোনো সৃষ্টিকর্তার এখানে হাত নাই। এগুলো অটোমেটিক ভাবে সৃষ্ট হয়, কার্যকারণে এগুলো এটা 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 প্রভাবে প্রভাবিত হলে সৃষ্ট হয়ে যায়, সৃষ্ট হয়, সৃষ্টি হয়। এটা তাহলে অ্যাপসার এগুলো ঠিক আছে মনে হয় না, সংক্ষিপ্ত সময় লিখছি যে। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে রূপীয়। রূপীয় মানে কি? রূপীয় মানে রূপ আর কি। রূপক। হুম, লোকীয়। রূপীয় লৌকীয়। হ্যাঁ, লোকীয় মানে কি? লোকোত্তর না। লৌকিক। লোকোত্তর না, লৌকিক আর কি। হুম, লোকীয়। তারপর হচ্ছে আসবযুক্ত। আচ্ছা এখানে এই এগুলোকে লোকীয় বলার কি জন্য লোকীয় বললো? বলতে চার্জার এটা সরাসরি ইয়ে করা হচ্ছে এখানে। লোকোত্তর নয় কেন? হ্যাঁ লোকোত্তর নয় কেন? কারণ লোকোত্তর তো বলতে ইয়ে নরমালি আমরা লোকোত্তর সম্পর্কে জানতে কিন্তু শূন্যটাই পাচ্ছি এখানে। খুব সুন্দর করে একদম। বুঝেছেন, হ্যাঁ খুব সুন্দর করে বুঝেছেন। হ্যাঁ তাহলে এখানে তো ওটা আসার কথা না। হ্যাঁ, এখানে যেহেতু শূন্য হয়ে গেছে তাহলে রূপ নাই আর সেখানে। নাই। শূন্যের পর থেকেই লোকোত্তর, শূন্যের আগ পর্যন্ত এগুলো সবগুলো লোকীয়। মাইনাস। তারপর হচ্ছে আসবযুক্ত। আসবযুক্ত, এগুলোতে তৃষ্ণা উৎপন্ন করা যায়, আসক্তি করা যায়, এই জন্য আসবযুক্ত। আসবযুক্ত। তারপর হচ্ছে সংযোজনের উপযোগী। 10 প্রকার যে সংযোজন পড়েছি আমরা, হ্যাঁ এগুলো ওই সংযোজনের ওই উপযোগী। সংযোজন উপযোগী। মানে এগুলোতে তৃষ্ণাক্ত হয়ে আপনি সংযোজন তৈরি করতে পারেন। পারা যায়। হ্যাঁ। তারপর বলা হচ্ছে গ্রন্থির উপযোগী। গ্রন্থিগুলো তো বলে গেলাম। উপাসক গ্রন্থিগুলো আবৃত্তি করেন তো একটু। গ্রন্থিও 10 প্রকার না, 4 প্রকার না বানতে? 4 প্রকার গ্রন্থি আছে। 4 প্রকার কামগ্রন্থি, লেখা আছে অবশ্য, আমি ভুলে গেছি। কামগ্রন্থি, তারপরে আমার মনে নেই মোটেও। এই লোকগুলোকে বলেই বলা হবে যে আর কি, কামলোকের গ্রন্থি, রূপলোকের গ্রন্থি, অরূপলোকের গ্রন্থি, এবং না এটা না, আশাবক গ্রন্থি একটা আছে মনে হয়। হ্যাঁ দেখো দেখো আমি ঠিক মনে পড়ছে, একটা মনে পড়তেছে না এখানে। গ্রন্থি মানে হচ্ছে যে গিরা। আমরা গ্রন্থি মানে গিরা, হ্যাঁ। যে বিষয়ের সঙ্গে আমরা বন্ধিত হয়ে থাকি, এরকম বন্ধন আছে, ওই বন্ধনগুলোকে এই গ্রন্থি বলা হচ্ছে। এবং এটা এই গ্রন্থির যোগ্য রূপটা, এটা গ্রন্থিতে মানে বন্ধন করে রাখতে কাজ করে, এরা সহযোগিতা করে, সেজন্য গ্রন্থির যোগ্য। বুঝছেন? বানতে। তারপরে ওইখানে সংযোগের অনুকূল, প্রবাহের উপযোগী।
না, এটা ওটার সাথে বলতে এখানে ইয়ে চলে যাও। বলতে অবিদ্যা কায় গ্রন্থি, ব্যাপাদ কায় গ্রন্থি, শিলব্রত পরামর্শ কায় গ্রন্থি, সত্তাবিনে নিবেশেষ কায় গ্রন্থি। 4 প্রকার। এই 4 প্রকার কি কি? অবিদ্যা কায় গ্রন্থি, ব্যাপাদ কায় গ্রন্থি, শিলব্রত পরামর্শ কায় গ্রন্থি, নিবেশ। এটা তো কি বলতে সত্তাবিশেষ? সত্তাবিনিবেশ। সত্তাবিনিবেশ মানে ওই যে আত্মা শাশ্বত জাতীয় ব্যাপার। সত্যগণের আত্মা। আত্মা শাশ্বতকে, আত্মাকে শাশ্বত বলে মেনে নেওয়ার, আত্মার কোনো ও, পরিবর্তন ওই জাতীয় আর কি। আচ্ছা, অবিদ্যা, ব্যাপাদ, শিলব্রত পরামর্শ। শিলব্রত পরামর্শ। আচ্ছা আচ্ছা, না তাহলে ঠিক আছে, বলতে সহজ আছে। তারপরে ওগো বা প্লাবনের উপযোগী। ওগো বা প্লাবনের উপযোগী হচ্ছে যে, ওগো বলতে ওই যে তৃষ্ণা সমুদ্রকে ওগো বলা হয়। আচ্ছা, ওগো। আর প্লাবন হচ্ছে যে বড় বড় প্লাবন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ। হ্যাঁ, ঢেউ কত ভয়ঙ্কর কখনো চিন্তা করে দেখেছেন আপনারা? ঢেউ হ্যাঁ, ঢেউ তো অন্তত ভয়ঙ্কর অবশ্যই হতে পারে নরমালি, কারণ ওই ঢেউর মধ্যে কেউ পড়লে তো ওগো আর পাওয়া যায় না। ঢেউ বড় হলে তো মানুষ বড় হলে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায় পারি। একদম সমুদ্রের গভীরে নিয়ে যায়। এগুলো যারা মানুষ না, নাবিক আছে, বড় বড় জাহাজ, ওরা দেখে আর কি, এরকম ভয়ঙ্কর ঢেউ উঠে গেলে কখনো তারা দেখে এগুলো। আমরা তো অনুমানও করতে পারবো না যে ওটা কত ভয়াবহ। না, এটা অনুমান করাও সম্ভব না। এক এক বিরাট বিরাট পাহাড়ের মতো করে ঢেউ উঠে যায় যে। তো এটা খুবই ভয়ঙ্কর। ত্রিপিটকের বিভিন্ন জায়গাতে এই ঢেউ সম্পর্কে কথা এসছে। ও আচ্ছা। তা বলছে যোগের উপযোগী। যোগও 4 প্রকার মনে হয়। এটা কোন যোগ যোগ বলতে? এবং গ্রন্থি এগুলো প্রায় একই সমসাময়িক বিষয়, একই রকমের ও বিষয়। আচ্ছা, সংযোগ, সংযোগ আর কি, যোগ সংযোগ এগুলো। তারপর হচ্ছে বাধার উপযোগী। হ্যাঁ, বাধার উপযোগী মানে নিবারণ, বাধা, হ্যাঁ, নিবারণীয়ান, নিবারণীয়ান, বন্ধন, নিবারণ, পঞ্চ নিবারণ আর কি, পঞ্চ নিবারণের উপযোগী। তারপর হচ্ছে কি পরামৃষ্ট। পরামৃষ্ট হচ্ছে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকার অবস্থা। হ্যাঁ, তারপরে তার উপাদানের উপযোগী। হ্যাঁ, উপাদানের উপযোগী রূপ। হ্যাঁ, কলুষতাজনক, অব্যাকৃত। হ্যাঁ, এটা দিয়ে চিত্ত কলুষগ্রস্ত হয়। হ্যাঁ, আবার অব্যাকৃত, এটাকে কুশল অকুশলে কি করা যায় না, ব্যক্ত করা যায় না। ব্যক্ত করা যায় না হিসেবে অব্যাকৃত। অব্যাকৃত। অনালম্বন। অনালম্বন বলতে এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। অনালম্বনটা কিভাবে মেলানো যাবে এখন? অনালম্বন মেলানো যায় শুধু এক প্রকারে, সেটা হচ্ছে যে এই আপনার স্পর্শ হলে না ওটা ইয়ে হবে, স্পর্শ রাখবে যে রূপে কোনো কিছুকে আলম্বন করতে পারে না। রূপ নিজেই আলম্বন, ঠিক আছে, কিন্তু ও তো আর কাউকে আলম্বন করে না। ওই দৃষ্টিকোণ থেকে হলে শুধু মিলে যায়। এমনি নর্মালি অনালম্বন বললে এটা ও আচ্ছা, এটা বিপরীত হবে মানতে। হ্যাঁ, এটা তো বিপরীত হবে, তাহলে ঠিক আছে তো। ঠিক আছে তাহলে। তাও বিপরীত হলে ঠিক আছে মানতে। হ্যাঁ, অচৈতসিক। অচৈতসিক এগুলো, এটা চৈতসিক না। না, ঠিক আছে। চিত্ত বিযুক্ত। হ্যাঁ, এখানে চিত্ত বিযুক্ত। হ্যাঁ, বিপাকও নয়, বিপাক স্বভাবই ধর্মও নয়। হ্যাঁ, এটাও ঠিক আছে। ঠিক আছে, এগুলা অকলুষিত, কলুষতাজনক। কলুষতাজনক, হ্যাঁ, মানে বলা অকলুষিত। হ্যাঁ,
আবার বলা হচ্ছে কলুষিতজনক। হ্যাঁ, অকলুষিত এই দিক থেকে হলে অকলুষিত, এটা কলুষিত করার কি আছে? আবার কলুষিত জনক মানে কলুষিত সৃষ্টি করতে পারে জনক। পারে, জনক। না সবিতর্ক সবিচার। সবিতর্ক সবিচার কোনো কিছু এই রূপে নাই। নাই। না সবিতর্ক অবিতর্ক সবিচার। বিচার মাত্র। সবিতর্ক সবিচার রনিবর্গ বুঝছেন? এই যে আমরা পরে পরে চলে যাচ্ছি, আপনি বলতেছেন না যে এটা বুঝি নাই? না বলতেছেন তো, আমি তো শুনতেছি এগুলা। তো এখন যে সবিতর্ক সবিচার তো আমরা ফেলে চলে যাইতাম এখন। সবিতর্ক মানে বিতর্ক করা মানে কুটবাবু বলেন। না, বলতে পারবো না। আমরা প্রথম ধ্যান ও চিত্তে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা দেখছিলাম না? হ্যাঁ। আর সবিতর্ক হয় তখনই যখন এই বিতর্ক এবং বিচার প্রীতি সুখ একাগ্রতা তখন সবগুলো মানে আছে, উপস্থিত আছে ওই মুহূর্তে। তো এই রূপের সঙ্গে এই সবিতর্ক থাকার উপায় নাই, সবিতর্ক সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য বলছে যে না সবিতর্ক না সবিচার, এটাই তো উপাসক না? হ্যাঁ, বাদ দিয়ে এটার মধ্যে এখানে যুক্তিতর্ক করার কোনো তো কিছু নাই তো। নাই, এই জন্য বিতর্ক করার মতো কিছু নাই। সবিতর্ক করে যে তো ইয়ে না, আপনার চিত্ত করে যে না, চিত্ত করে যে, হ্যাঁ এটা তো রূপের ব্যাপার, রূপের বিষয়, সে কারণে। না অবিতর্ক বিচার মাত্র মানে টাইম শেষ হয়ে গেছে, পরপর আর বুঝতে হবে তো। না 33 হয়ে গেছে, আর তাইলে থাক আজকে। এগুলো সবই একই বানতে, না বিয়ে না প্রীতি না সুখ না এগুলা না অপেক্ষা, এগুলো সব একই, একটা বুঝলে সব চলে আসে। একটা বুঝলে আর গুলা তাহলে কি শেষ করবো? শেষ করে দিই, কালকে আর একটু দরকার। হ্যাঁ, কালকে তো করলে ভালো হবে। রূপবচর না রূপবচর মানে কোনো কিছু নয় আর কি। কালকে নয়েল না? কালকে নোয়েল বলতে, হ্যাঁ সবাই একটু ঘুরবে ফিরবে, হয়তো বন্ধ থাক নাইলে কালকে। হ্যাঁ হতে পারে বলতে, কালকে আমরাও বের হবো একটু করে, হ্যাঁ দেখিনি, ঠিক আছে। কালকে ক্লাস বন্ধ থাকবে। ঠিক আছে। রাত্রে তখন তো আমরা ফ্রি থাকবো, দিনের বেলায় না বিজি থাকবে। না সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেত অনেকে, তারপরে ক্লান্ত তা নিয়ে এই ক্লাস অন্তত করা যায় না, এটা এতদিনে সবাই বুঝে গেছেন। এমনি শুনে থাকবো, শোনার আছে শুনে, এটা এক বিষয়, কিন্তু না আমি ক্লাস করব যখন বলবেন তখন একদম মানসিকভাবে স্ট্রং থাকতে হয় এবং শারীরিকভাবেও স্ট্রং থাকতে হয়। এতদিন এটা বুঝে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এটা অনেক এনার্জি দরকার হয় এটা করার জন্য। আমারও তো একটু 19-20 লাগলে আমি আর করতে পারি না, বুঝছেন না? তো যাই হোক, হ্যাঁ কাজ করে না, যে ব্রেনে কাজ করে না তখন। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। Ukasha bundani bhakti darote no satapa pradam kamatu me banti duti ampi ukasha bundani bhakti darote no satapa pradam kamatu me banti ati ampi bundani darote no satapa pradam kamatu me banti साधु अभिवदन शिलच्चनित्यं वर्धपचेन चत्तरो धम्मो वर्धन्ते वन्नो सुखं बलं आयुरारोग्य सम्पत्ति सर्ग सम्पत्तिमेव चेतो निब्बान सम्पत्ति नाते समिद्धतो भवति।
সাধু সাধু